অন্তর্বর্তী সরকারের সময়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংস্কারের বিষয়ে প্রতারণা করেছে সরকার, অভিযোগ বিরোধী দলের। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 পুলিশের মৃত্যুদণ্ড, অন্য দুজনের 20 বছরের কারাদণ্ড। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে তুরাগ নদীতে পড়ে 7 জনের মৃত্যুর তথ্য ভিত্তিহীন। নৌকা ভ্রমণে গিয়ে মারা গেছে 2 জন, দাবি পুলিশের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মাত্র 3 মাসের সরকারের উপস্থাপিত বাজেটকে ইউনিক অভিহিত করেছেন মন্ত্রিসভার সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি লুটপাটের অর্থনীতিকে পুনরুদ্ধারের চেষ্টা করছে সরকার। বলেন, গণমাধ্যমের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সময় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। অন্যদিকে বিরোধী দলের সদস্যরা বলেন, নির্বাচনী বৈতরণী পার হতে সংস্কার বাস্তবায়নের আশ্বাস দিয়ে প্রতারণা করেছে সরকার। বলেন, জনগণের ওপর ভ্যাট ট্যাক্সের চাপ বাড়ানো হয়েছে। রিপোর্ট রুশান নাসরুল্লাহ। অব্যাহত আলোচনায় সংসদের চলমান বাজেট অধিবেশনে রবিবারের আলোচনায় অংশ নেন সরকারের মন্ত্রী ও বিরোধী দলের সিনিয়র সদস্যরা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষে বক্তব্যে রাজস্ব আদায় ও বাজেট বাস্তবায়নে কার্যকর রূপরেখা না থাকায় সরকারের সমালোচনা করেন বিরোধী দলের সদস্যরা। অভিযোগ করেন, লুটপাটের অর্থনীতির সাথে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নিতে সরকারের কার্যকর উদ্যোগ নেই। হাদিস একটা আছে, উপরের হাতটা ভালো নিচের হাতের চাইতে। নিচের হাত মানে ফকিরের হাত। ঋণ করা মানে ফকিরের কাজ। এই ফকিরি করে দেশ চালানো যাবে না। মাননীয় স্পিকার, আমাদের নিজের সম্পদকে সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে। ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা করলে এটা আমাদের জাতি এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে নারাজি থাকি, অবশ্যই সুদকে প্রত্যাখ্যান করতে হবে। এই সুদ ছাড়াও অর্থনীতি চলে। মাননীয় স্পিকার, রাষ্ট্র যেমন কোনো আবেগের বিষয় না, অর্থনীতিও কোনো আবেগের বিষয় না। আমরা বললাম, আমরা চাইলাম, আমরা বাস্তবায়ন করে ফেলবো সবাই মিলে, আর আমরা করে ফেলবো, এটা সম্ভব নয়। একটি বাজেট বা অর্থনীতির পরিবর্তনের জন্য উৎপাদন, বন্টন, ভোগ, বিনিয়োগ সবকিছুর একটি সুষম পরিকল্পনা প্রয়োজন। সেই পরিকল্পনা আমরা এই বাজেট বক্তব্যে মাননীয় স্পিকার পাইনি। যারা ঋণ খেলাপি ছিল, যারা দেশের টাকা লুট করেছে, বিদেশে পাচার করেছে, আর যারা গণহত্যা করেছে, তাদের অপরাধ আমি খুব ভিন্ন কিছু দেখি না মাননীয় স্পিকার। দুইটাকে সমান অপরাধী হিসেবে আমি দেখি। আপনি অ্যাসালম, শিকদার, জেমকন, বেক্সিমকো, নাসা, সামিট, ওরিয়ন, এই ধরনের গ্রুপগুলা যারা এই দেশের অর্থ পাচার করেছে, সেই সকল ঋণ খেলাপিদের বিরুদ্ধে আপনি কি আইনগত ব্যবস্থা নিচ্ছেন? তাদের সরকার দলীয় অনেক নেতা তারা জেলে থাকা অবস্থায় তাদের সম্পদ মাননীয় স্পিকার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগ আমলে। মাশাআল্লাহ, এই আমলে সেটা কয়েক গুণ বৃদ্ধি পাবে মাননীয় স্পিকার, এটা আমরা জানি না। যারা ধান খেতে, পাট খেতে মাননীয় স্পিকার থাকতে হতো, 5ই আগস্টের পরে তাদের জীবনের কি পরিবর্তন হয়েছে তারা তাদের প্রতিবেশীরা মাননীয় স্পিকার খুব ভালো করেই জানে। বিরোধী দলের অভিযোগের জবাব দেন সরকারের মন্ত্রীরা। বলেন, সরকার নতুন বাংলাদেশ গঠনে শিক্ষা ও স্বাস্থ্যকে গুরুত্ব দিয়েছে। অর্থনীতি পুনর্গঠনের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বাজেটে। এই বাজেট তো শুধু একটা অঙ্কের হিসাব নয় মাননীয় স্পিকার। এই বাজেট হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সিঁড়ি। এই সিঁড়িতে ওঠার জন্য তিনি আমাদেরকে বাজেট দিয়েছেন। আমি এমন একটা বাজেট যা অর্জন করা সম্ভব নয়, এমন একটা বাজেট যেখানে আপনার এটা একটা উচ্চ অভিলাষী বাজেট হয়েছে। মাননীয় স্পিকার, বিএনপি হচ্ছে সেই দল, এই দল সব সময় একেবারে ধ্বংসস্তূপ থেকে উঠে আসা দল। যারা ওই পরে বসে আছেন তারা অনেকভাবে আমাদেরকে বিভিন্নভাবে বলা যেতে পারে যে একটা ইগনোর করার চেষ্টা করেছেন, আমাদেরকে বিভিন্নভাবে ক্ষুব্ধ করার চেষ্টা করেছেন, যেটা আমি মনে করি যে এই সময় সেটা সঠিক নয়। কারণ আপনাদের নিজেদের দিকে আপনাদের ফিরে তাকানো দরকার। এই জন্য তাকানো দরকার যে আমি বারবার যে কথাটা বলি যে 71 সালের ভূমিকার জন্য আপনারা একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটা করলে কিন্তু আজকে এই সমস্যাগুলো হয় না, বা ইউ ডিড নট ডু দ্যাট, আপনারা সেটা করেননি। উপরন্তু আপনাদের নেতা তখন প্রফেসর গোলাম আজম সাহেব তিনি বলেছেন 71-এ আমরা ভুল করিনি। এই জিনিসগুলো আমার মনে হয় এখনো সময় আছে, আপনারা এখনো ভেবে চিন্তে দেখতে পারেন যে বাংলাদেশ সম্পর্কে আপনাদের ধারণাটা খুব পরিষ্কার করে আমাদেরকে জানানো উচিত, বাংলাদেশকে জানানো উচিত বলে আমি মনে করি।
বাজেট বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন ও প্রযুক্তির উৎকর্ষতায় দেশ পুনর্গঠন সরকারের লক্ষ্য। 30,25,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, সেটা আমরা ক্ষেত্রমতে বলি 30 লক্ষ কোটি টাকা has been siphoned from Bangladesh. This is public money. এখন এই অতীত এবং বর্তমান সবসময় আপনি জানেন ভবিষ্যতে যে প্রতিফলিত হবে। আমরা সেই ভবিষ্যতের উপরে দাঁড়িয়ে, সেই প্রতিফলিত অবস্থার উপর দাঁড়িয়ে এই বাজেটটা আমরা দিচ্ছি। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরের একটা অস্থির সময় ছিল, যমুনার অভ্যন্তরে আর যমুনার কিনারে মিলিয়ে আপনি জানেন। সেই সময় আমরা কাগজটা কোথাও দিয়ে দিই, আমরা দেখেছি যারা আজকে করাপশনের জন্য হিসাব নিতে বলছেন এবং ব্যবস্থা নিতে বলছেন, ফরেন লোনের কথা বলছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। মাননীয় স্পিকার, আমরা যে এই 4 মাস যে টার্ময়েলের উপরে ছিলাম, বটমলেস বাস্কেটের উপর আমরা শুরু করেছি, সেটা আমরা এই 4 মাসে যে কমফোর্টটা এখন দিতে পেরেছি, তার বলবো সিংহভাগ কৃতিত্বের দাবিদার আমাদের প্রধানমন্ত্রী। এর আগে 300 বিধিতে বিদ্যুৎ খাতের পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, কারিগরি সমস্যা ও কয়লার কারণে 2টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। দেশের মানুষকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। সোলার পাওয়ার। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা। রবিবার জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় গণস্বাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা সুরভির মাধ্যমে আসা 21 জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক সহ সংসদের কার্যক্রম দেখতে আসা শিক্ষক ও শিক্ষার্থীরা এই মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এ সময় পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তাগিদ দেন শিক্ষার্থীদের। প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা সরকার প্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোকে একটি আধুনিক, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরে স্পারসোর কার্যালয় পরিদর্শনের সময় এমন নির্দেশনা দেন তিনি। রবিবার সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচির বাইরে প্রধানমন্ত্রী আকস্মিকভাবে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ পরিদর্শনের সময় কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এ সময় স্পারসোর চেয়ারম্যান মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও সার্বিক বিষয় সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। মেসি আর আর্জেন্টিনায় মজেছে বাংলাদেশের সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ দর্শক সবাই সামিল আকাশি সাদার মিছিলে। টিএসসি প্রাঙ্গণে আর্জেন্টিনার জয়ে মাতোয়ারা হাজারো সমর্থক নিচ্ছেন বিশ্বকাপের উত্তাপ। বড় পর্দায় খেলা উপভোগের মজাই আলাদা বলছেন সর্বস্তরের মানুষ। আর্জেন্টিনার জয়ের পাশাপাশি বিশ্বকাপে মেসির সর্বোচ্চ 19 গোলের রেকর্ড দর্শকরা ভেসেছেন আনন্দের বন্যায়। ওমর ফারুকের রিপোর্ট। গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপের আরেক নাম। উন্মাদনায় মাতে বিশ্ব, মাতে বাংলাদেশ। যদি খেলে আর্জেন্টিনা তাহলে তো আর কথাই থাকে না। জনপদ জুড়ে আকাশি সাদা ঢেউ, ছেলে বড় বাদ থাকে না কেউ। থাকেন যদি মেসি, উত্তেজনার পারদটা বাড়ে আরেকটু বেশি। প্রতিপক্ষ যেই হোক, আলজেরিয়া, অস্ট্রিয়া কিংবা জর্ডান, নতুন উদ্যমে যেন জাগে টিএসসি প্রাণ। চারদিকে শুধু মেসি মেসি স্লোগান। প্রথমার্ধে জাদুকর ছিলেন বিশ্রামে, তাতে কি আলবি সেলেস্তের জয়রথ থামে? জর্ডানের জালে 2 গোল, জায়ান্ট স্ক্রিনের সামনে দর্শকদের শোরগোল। আমরা সবসময় মেসি দেয়, সবসময় আমরা মেসির গোল দেখতে অভ্যস্ত ফেডিকিকে, কিন্তু লোসেলসও দিছে, খুব ভালো লাগছে, গোলটা খুব সুন্দর হয়েছে। এখন আমাদের মনে হবে যে ওয়ার্ল্ড কাপ শুরু, ওই গ্রুপে কি হচ্ছে না হচ্ছে আমাদের দেখা বিষয় না, এখন হলো আমাদের দেখা বিষয় আর্জেন্টিনা কি করে। এটাকে একটু চাপ অনুভব করতেছে, আর বাকি যেই দলই আসুক
ইনশাল্লাহ আর্জেন্টিনা জিতবে। প্রথমার্ধে নামলেন সর্বকালের সেরা, মাত্র 40 মিনিট, তাতেই তার পায়ে গোল পড়ল ধরা। সর্বোচ্চ গোলে মেসির হলো 19, সমর্থক বা প্রতিপক্ষ সম্রাটকে জানাচ্ছে কুর্নিশ। সামনে নকআউট পর্বে মিনিমাম 5টা গোল হবে ভাই, বুঝছেন? আমাদের বস আছে না, বসই হ্যাটট্রিক করবে ভাই। ফার্স্ট টাইম এখানে খেলা দেখতে আসলাম, সো জিনিসটা অনেক ইন্টারেস্টিং প্লাস অনেক ভালো লাগলো। This time also we hope that Argentina wins. গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন জয় টানা 3 ম্যাচে, নকআউটে প্রতিপক্ষ কেপ ভার্দে, তাতে কি যায় আসে? যেহেতু পর্তুগাল, ব্রাজিল এইসব টিম আর্জেন্টিনার সামনে কিছু না, সেহেতু এইসব জর্ডান আমরা জানতাম আমরা জিতবো 100 এটা। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমরা গ্রুপ চ্যাম্পিয়ন। শুধু গ্রুপ চ্যাম্পিয়ন না, আমরা বিগত দিনে বিশ্বকাপ চ্যাম্পিয়ন, এবারও আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। অনেক ভালো লেগেছে, অনেক আনন্দিত। ভক্তরা মেসির হাতে দেখছেন গোল্ডেন বল কিংবা বুট, আর আর্জেন্টিনার হাতে শিরোপার মুকুট। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুজনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধে 3 পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা হলেন তখনকার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের এডিসি রাশিদুল ইসলাম এবং রামপুরার ওসি মশিউর রহমান। আরও 2 আসামি এসআই তারিকুল ইসলামকে যাবজ্জীবন এবং এএসআই চঞ্চল চন্দ্রকে দেওয়া হয়েছে 20 বছরের কারাদণ্ড। রিপোর্ট সৈকত সাদিকের। 24 জুলাই অভ্যুত্থানে 19 জুলাই রাজধানীর রামপুরায় জুম্মার নামাজের পর নাদিম হোসেন নামে এক যুবককে গুলি করে হত্যা, বনশ্রীতে নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি, এছাড়া 7 বছরের শিশু বাসিদ খান মুসার মাথায় গুলি, একই গুলিতে দাদি মায়া ইসলামের মৃত্যু। এই ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ে রবিবার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড দিয়েছে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। উস্কানি, প্ররোচনা, হত্যার নির্দেশনা ও সহায়তা সহ 3 অভিযোগে পলাতক থাকা পুলিশের সাবেক 3 কর্মকর্তার বিরুদ্ধে এই রায় দেয়া হয়। কমিশনার হাবিবুর রহমান, এডিসি রাশেদ এবং রামপুরা থানার ওসি মশিউর, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সবগুলো চার্জ প্রমাণিত হয়েছে। সবগুলো চার্জ তাদের 3 জনের বিরুদ্ধে প্রমাণিত হয়। সকল চার্জে তাদেরকে আজকের মাননীয় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। মামলার অন্য আসামি রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলামকে দেয়া হয়েছে যাবজ্জীবন সাজা। আর এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি চঞ্চল চন্দ্র সরকারকে দেয়া হয়েছে 20 বছরের কারাদণ্ড। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর। অন্যতম ভিকটিম আমির হোসেনকে কার্নিশে ঝুলে থাকা অবস্থায় তাকে গুলি করার অপরাধ তার বিরুদ্ধে প্রমাণিত হয়। সেই কারণে তার বিরুদ্ধে শুধু আমির হোসেনকে গুলি করার যে চার্জ সেটা প্রমাণিত হয় এবং তাকে সেই চার্জে তাকে 20 বছরের সাজা দেওয়া হয়েছে। তবে রায়ে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। তার কাছে কোনো অস্ত্র ছিল না। 19 জুলাই সে টেলিভিশন সেন্টারে ডিউটিতে ছিল, সিডিআরে সেটা বলা আছে, সিসিতে সেটা বলা আছে এবং অ্যাটেন্ডিং সার্কামস্ট্যান্সেস সম্পূর্ণ তাই বলে। হঠাৎ করে একটা ভিডিওর ভিত্তিতে আফটার দ্য ট্রায়াল আমরা এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। গত বছরের 31 জুলাই চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তা যাচাই বাছাই শেষে প্রসিকিউশন 7 আগস্ট ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে। এরপর অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ট্রাইব্যুনাল 4 মার্চ তারিখ ঘোষণা করেন। প্রসিকিউশনের আবেদনের পরে রায়ের জন্য পরবর্তীতে দিন নির্ধারণ করা হয় 28 জুন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। তুরাগ নদীতে 7 লাশ নিয়ে ছড়ানো তথ্য গুজব, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে নদীতে পড়ে মৃত্যুর কোনো ঘটনাই ঘটেনি জানিয়েছে পুলিশ। তাদের দাবি মূলত নৌকা ভ্রমণে গিয়ে 2 জন মারা গেছে। এই ঘটনায় 2 জনের পরিবার থানায় অপমৃত্যু মামলা করেছে বলে জানায় পুলিশ। এদিকে আরেক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এলাকার মধ্যে নদী থেকে লাশ উদ্ধারের কোনো ঘটনাই ঘটেনি। রিপোর্ট ফজলে রাব্বির।
তুরাগ নদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 7 নেতাকর্মীর লাশ ভাসছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এমন বাস্তবতায় বিকালে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ দাবি করে তুরাগ নদে 7 লাশ ভাসার খবরটি পুরোপুরি ভিত্তিহীন। এই যে এটা সম্পূর্ণ অপপ্রচার। আপনারা দেখেছেন গতকালকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এই বিষয়ে আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইটে এবং প্রেস রিলিজের মাধ্যমে বলা হয়েছে যে এটা সম্পূর্ণ পুলিশ কাজ করেছে। এ ধরনের কোনো ঘটনা সত্যতা পাওয়া যায়নি। আমরা ট্রলার কেন্দ্রিক কোনো লাশ উদ্ধার করি নাই। আমরা ভাসমান একটা লাশ এসেছে, ভাসমান লাশ মানুষ পেয়ে আমাদেরকে খবর দিয়েছে। আমরা লাশটাকে নিয়ে এসেছি। সবসময় যা করি, নিয়ে আসার পরে লাশের যখন আইডেন্টিটি শনাক্ত হয়েছে, তার পরিবার এসেছে। পরিবার এসে অপমৃত্যু মামলা একটা রুজু করেছে। পরিবারকে আমরা আইনত সব কার্যক্রম করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছি। রাজনৈতিক রং ছড়িয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেক আইডি থেকে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে, বিশেষ করে আমাদের পুলিশকে নিয়ে, তখন আমরা পুলিশ অবশ্যই কনসার্ন বিধায় আজকে আমি আপনাদের সামনে বসে আছি। আমরা তখন কি করি, আমরা জানেন যে আমরা এইগুলাকে ফেক কিনা এগুলো নিয়ে আমরা আগে ইনকোয়ারি করি, দেখি, তারপরে কথা বলি উইথ প্রুফ। এদিকে আরেক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের এলাকার মধ্যে নদী থেকে লাশ উদ্ধারের কোনো ঘটনা ঘটেনি। আমরা যতটুকু জেনেছি যে ডিএমপির ভিতরে কোনো ঘটনা, এই ধরনের ঘটনা ঘটেনি। তবে সম্ভবত আমিনবাজার নৌ পুলিশ কর্তৃক একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তারা যেহেতু দারুস সালাম থানাতে একটা মামলা, ইউডি মামলা রুজু করেছে, সেই মামলাটি এখন যেহেতু নৌ পুলিশের অধিক্ষেত্রের ঘটনা, এটি তারা তদন্ত করছে এবং তারা এটি মামলা তদন্তাধীন রেখেছে আর কি। পুলিশ জানায়, রাজনৈতিক উদ্দেশ্যে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এটা আমরা আইডেন্টিফাই আমাদের যারা সংশ্লিষ্ট। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। কমছেই না হামের প্রকোপ। গত 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এই 4 জনের মৃত্যু হয়েছে হাম উপসর্গে। একই সাথে একদিনে 1057 জন হাসপাতালে ভর্তি হয়েছে এই রোগে আক্রান্ত হয়ে। সংক্রমণ এড়াতে সতর্ক ও সচেতন থাকার পাশাপাশি আতঙ্কিত না হয়ে হাসপাতালে যাবার পরামর্শ চিকিৎসকদের। শুভ মাহফুজের রিপোর্ট। আড়াই দশকের সব রেকর্ড ভেঙে গত 3 মাসে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা এখন 1,10,997 জন। মৃতের সংখ্যাও ছাড়িয়েছে 700। জ্বর, ঠান্ডা, কাশি, সাথে শরীর জুড়ে লালচে দানা, এমন উপসর্গ নিয়ে শুধু রাজধানীর মুগদা হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন 84 জন শিশু। আক্রান্তদের বেশিরভাগেরই বয়স 1 বছরের কম। ডাক্তার এখন বলছে 3টা আলট্রাসাউন্ড দিছে, 3টা চেক আপ দিছে, এগুলা কইরা দেখতাম। জ্বর, ঠান্ডা, কাশি ছিল, পরে এখানে এসে ডাক্তার দেখাইছি, পরে বলতেছে হামের লক্ষণ দেখা দিছে। জ্বর, বমি, পাতলা পায়খানা, এই আর কিছু নেই। গুটি গুটি বরণ বাইরে হয়েছে, তারপরে বলছে যে হাম হয়েছে আর কি। হাম এড়াতে সতর্ক থাকার পরামর্শ ডাক্তারদের। তবে উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে হাসপাতালে আনার পরামর্শও তাদের। যাদের শ্বাসকষ্ট এবং পাতলা পায়খানা বেশি থাকে অথবা মাথা ব্যথা থাকে, মেনিনজাইটিস, অ্যানক্যাফালাইটিস, এসব রোগীদেরকে আমরা ভর্তি দিয়ে থাকি। হাম থেকে বাঁচার জন্য ভিড় এড়িয়ে চলতে হবে, সরকারি বিধি মোতাবেক সমস্ত টিকা দিতে হবে, মাস্ক পরতে হবে, আর হাম রোগীদেরকে এড়িয়ে চলতে হবে। এদিকে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 11,710 জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা 99,207 জন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশজুড়ে 2,40,00,000 লাল ও নীল রঙের ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। বিগত সরকারের সময় টিকার ঘাটতির কারণেই শিশুরা হামে আক্রান্ত হয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, হাম প্রতিরোধে এখনও বাড়ি বাড়ি গিয়ে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। ভিটামিন A+ ক্যাপসুলও হাম প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে। মোবাশির আহমদের রিপোর্ট। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ রাতকানা রোগের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঝুঁকি কমিয়ে আনতে দেশব্যাপী শুরু হয়েছে ভিটামিন A+ ক্যাম্পেইন কার্যক্রম।
রবিবার সকালে শাহবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানান, অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে 6 থেকে 11 মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ও 12 থেকে 59 মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আমরা ইউনিসেফের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ ক্যাপসুল আমরা সংগ্রহ করেছি। আমাদের হাতে বর্তমান 2,60,00,000 ভিটামিন এ লাল এবং নীল আমাদের হাতে স্টক রয়েছে। তার মধ্যে আমরা আজকে এই ক্যাম্পেইনিং ভিটামিন এ সংশ্লিষ্ট বয়স্ক বাচ্চাদেরকে খাওয়ানোর কার্যক্রম শুরু করেছি, যার পরিমাণ 2,55,00,000। জন্মের পরে বাচ্চাদেরকে মায়ের শাল দুধ যেন দেওয়া হয়, আপনারা একটু প্রচার করবেন, এটা আমাদের সবার দায়িত্ব। কারণ শাল দুধের চাইতে বড় ভিটামিন এ স্টক আর কিছু হতে পারে না। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হাম প্রতিরোধে লক্ষ্যমাত্রার বেশি টিকা দেওয়া হয়েছে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল হাম প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে। ভিটামিন এ পুষ্টির অভাবে ভিটামিন এ দিয়ে বাচ্চাদের শরীরের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়। মিজেলস সহ অন্যান্য অনেক টিকা দেওয়া হয়। আমরা বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকার স্টক না পাওয়াতে মিজেলস নামক যে ব্যাধিটি মারাত্মকভাবে আমাদের বাচ্চাদেরকে আক্রমণ করেছিল, তখন আমাদের ভিটামিন এ ডি ক্যাপসুলটা আমাদের হাতে ছিল না। শিশুর 6 মাস বয়স পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মতো ঘরের তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। প্রশ্ন ফাঁস নিয়ে গুজব বা বিভ্রান্তি ছড়ানো রুখতে সাইবার আইন সংশোধন করা হচ্ছে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার গণিতে কাঁচা ছিল, তারা মাদ্রাসায় 17,000 শিক্ষক নিয়োগ দিলেও সেই অনুযায়ী বাজেটে কোনো বরাদ্দ রাখেনি। এছাড়া প্রাথমিকের প্রায় 60,000 শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই। আগামী মাস থেকে নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হচ্ছে বলে আবারও আশ্বস্ত করেন এহসানুল হক মিলন। তিনি বলেন, ধাপে ধাপে সব সমস্যারই সমাধান হবে। প্রশ্নপত্র আউট হবে না, কিন্তু বিভ্রান্তিকর নিউজ দিবেন, এটা কি বিচার হতে হবে না? এই জন্য সাইবার অ্যাক্টের পরিবর্তন হচ্ছে এবং আমাদের আইনেও রয়েছে যে এই ধরনের বিভ্রান্তিকর নিউজ যারা দিবে তাদেরকে দণ্ডনীয় অপরাধ হিসেবে নেওয়া হবে। রাজধানীর পুরান ঢাকায় কবি নজরুল সরকারি কলেজে নবনির্মিত জামে মসজিদ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রবিবার মসজিদটি উদ্বোধনের মধ্য দিয়ে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য আধুনিক ও পরিপূর্ণ ইবাদতের নতুন দ্বার উন্মোচিত হলো। উদ্বোধন শেষে তিনি কলেজ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। নবনির্মিত জামে মসজিদ উদ্বোধনের মাধ্যমে কলেজের ধর্মীয় অবকাঠামো আরও সমৃদ্ধ হলো। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। হরমুজ প্রণালী আগামী 30 দিন এককভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রবিবার ইরাকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইনের সাথে এক যৌথ বিবৃতিতে আব্বাস আরাকচি এই ঘোষণা দেন। শান্তি আলোচনা স্থগিত করে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক সইয়ের 2 সপ্তাহ না পেরোতেই আবারও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। তেহরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা 2 দিনের হামলার জবাবে রবিবার বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ মিসাইল এবং ড্রোন হামলা চালায় ইরান। হামলায় কুয়েতের আলী আল সালেম ঘাঁটি ও বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম বহরের 8টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করে আইআরজিসি। ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর অভিযোগ, ইরানে বারবার হামলা চালিয়ে শান্তি আলোচনাকে অচল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে আবারও ইরানকে লক্ষ্য করে হামলা হলে অতীতের চেয়ে শক্তিশালী হামলা চালিয়ে মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুমকিও দেয় আইআরজিসি।
যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ঘটনাটি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে দেশটি। বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে কুয়েত ও বাহরাইন। নতুন করে পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালী আগামী 30 দিনের জন্য এককভাবে ইরানের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রবিবার ইরাকে সফররত অবস্থায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সাথে এক যৌথ বিবৃতিতে আব্বাস আরাকচি বলেন, সমঝোতা স্মারক অনুসারে হরমুজ প্রণালী দেখভালের দায়িত্ব এখন শুধু ইরানের। স্মারক অনুযায়ী নৌপথটিতে কেউ হস্তক্ষেপ করার অধিকার রাখে না। কিন্তু গত দুদিনে মার্কিন হামলা সেই স্মারকের লঙ্ঘন করেছে এবং নৌপথটির ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের মাটিতে ইসরায়েলের হামলা বন্ধের তাগিদ দিয়ে বলেন, সমঝোতা স্মারকের বিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের উচিত অঞ্চলটির প্রতিটি যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া। কি কথা ছিল আর যুক্তরাষ্ট্র কি করছে? হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের অধীনে থাকার কথা ছিল, কিন্তু সেটি তারা করেনি। লেবাননের মাটিতে ইসরায়েলের হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা ছিল, সেটিও তারা করছে না। উল্টো পরপর দুদিন হরমুজে তারা হামলা চালিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, চুক্তি তারা ভেস্তে দিয়েছে। তাই হরমুজ প্রণালী আগামী 30 দিন ইরানের নিয়ন্ত্রণে থাকবে। যুক্তরাষ্ট্র বেশি বাড়াবাড়ি করলে তার পরিণতি হবে ভয়াবহ। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ঠেকাতে ইরাক ও উপসাগরীয় আরও কিছু দেশ নিয়ে নতুন কাঠামো গঠনের আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন আব্বাস আরাকচির এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন। ইরানকে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন ইরাকের মন্ত্রী। এদিকে শান্তি আলোচনা স্থগিত করে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট তেহরানের উপর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে মার্কিন বাহিনীর হামলার বিষয়টি নিশ্চিত করেন। ভবিষ্যতে ইরানে আরও ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে 16 গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন পুলিশ সদস্য, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ অর্ধ শতাধিক ব্যক্তি। রবিবার সকাল 8টা থেকে উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। এতে হামিরদি ইউনিয়নের মহেশ্বরদী মৌজার 11 গ্রাম ও মানিকদহ ইউনিয়নের 4 গ্রাম সহ 16টি গ্রামের বাসিন্দারা সংঘর্ষে অংশ নেয়। স্থানীয়রা জানায়, পুকুরিয়া বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে মানিকদহ ইউনিয়নের সুলতান মাতুব্বরের সমর্থক এবং হামিরদি ইউনিয়নের শিরু মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সকালে ঢাল, সরকি সহ দেশীয় অস্ত্র নিয়ে একপাশে অবস্থান নেয় মহেশ্বরদী মৌজার 11 গ্রামের বাসিন্দারা ও অপর পাশে জড়ো হয় মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া সদরী সহ 4 থেকে 5 গ্রামের বাসিন্দারা। বাসস্ট্যান্ডের দুই পাশে হাজারো গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশের সার্কেল কর্মকর্তা, ভাঙ্গা থানার ওসি, একাধিক পুলিশ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাংবাদিক সহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন। প্রায় 5 ঘন্টা ধরে চলা সংঘর্ষে মহাসড়কের দুই পাশে 4 কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় 10,000 বাচ্চা উৎপাদনক্ষম ডিম রপ্তানির মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে হ্যাচিং ডিম রপ্তানি শুরু করল কাজী ফার্মস গ্রুপ। রবিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ডিমের এই চালানটি পাঠানো হয়। এ সময় বিমানবন্দরে কার্গো ভিলেজে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাহজাহান খান, কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান সহ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কাজী ফার্মসের এই উদ্যোগের প্রশংসা করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বলেন, এই উদ্যোগ বৈশ্বিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়বে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও কাজী ফার্মস গ্রুপকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। রপ্তানি সম্পর্কে কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, পরীক্ষামূলক এই চালান সফল হলে ভবিষ্যতে হ্যাচিং ডিমের পাশাপাশি খাদ্যোপযোগী ডিমও রপ্তানি করা হবে। কাজী ফার্মস গ্রুপের পঞ্চগড়ে অবস্থিত ব্রয়লার গ্র্যান্ড প্যারেন্ট ফার্মে উৎপাদিত হয় হ্যাচিং ডিম। আমরা যত রপ্তানি করতে পারবো তত দেশে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে সক্ষম হব। দেশকে সমৃদ্ধশালী করা, অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে দেশ, সামগ্রিকভাবে দেশ উন্নতির দিকে যাবে। কাজেই আমি এই প্রক্রিয়াটাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। পশু সম্পদ মন্ত্রণালয় আগাগোড়া আমাদের সাথে
সম্পূর্ণ সহযোগিতা করেছেন, সেজন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি যে এই ট্রায়াল শিপমেন্টের পর আমরা নিয়মিতভাবে আমরা এই গ্র্যান্ড প্যারেন্ট এবং অন্যান্য হ্যাচিং এগ এবং খাবার জিম সেটা আমরা নিয়মিতভাবে রপ্তানি করব ভবিষ্যতে। রাজধানীর মোহাম্মদপুরের পাটালি গ্রুপের প্রধান শামীম সহ ৮ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে মোহাম্মদপুরের বসিলা, চন্ডিমা মডেল টাউন, চাঁদ উদ্যান, বাবর রোড ও রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি, 2টি চাইনিজ কুড়াল, 2টি চাপাতি ও একটি তরবারি জব্দ করে র্যাব। মোহাম্মদপুরের আলোচিত একই পরিবারের 7 সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেফতারকৃতরা অভিযুক্ত বলে জানায় র্যাব। পাটালি গ্রুপের গ্রেফতারকৃত সদস্যদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে। গ্রুপটির পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট চালু সহ দেশের সকল নাগরিকের জন্য ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড ইস্যু এবং প্রতিটি উপজেলা কমপ্লেক্সকে 101 শয্যায় উন্নীত করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার SM জিয়াউদ্দিন হায়দার। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইনের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ডক্টর KM বাবর। বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমি মিলনায়তনে। এতে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় তিনি ক্রীড়া কার্ড আরও 200 বাড়িয়ে 500-তে উন্নীত করার আশ্বাস দেন। জানান, বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে 0 থেকে কার্যক্রম শুরু করা হয়েছে। এতে বিশেষ অতিথি ছিলেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন খেলায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় 23 আনসার সদস্যকে সংবর্ধনা দেয়া হয়। পরে প্রতিমন্ত্রী একাডেমির কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ 26-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম ইন অল রিসার্চ অ্যান্ড গ্র্যাজুয়েট স্কলারশিপ পাথওয়ে AIRGSP 2026 অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সাইবার সেন্টারের আয়োজনে ICT বিভাগের সেমিনার গ্যালারিতে অনুষ্ঠিত সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ABM শহীদুল ইসলাম। কিনোট স্পিকার হিসেবে আমেরিকার নাশভিল টেনেসি স্টেট ইউনিভার্সিটির ডক্টর রুহুল আমিন এবং টেকনিক্যাল টক হিসেবে ওয়াশিংটন ইউনিভার্সিটির মাহমুদুজ্জামান বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন সাইবার সেন্টারের পরিচালক প্রফেসর ডক্টর জিয়াউর রহমান। সিম্পোজিয়ামে বিশ্ববিদ্যালয়ের প্রায় 100 শিক্ষার্থী অংশ নেয়। দেশের বড় মাদকের চালান নিয়ে সংসদে আলোচনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বলেন, মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে জামায়াতের মাদক বিরোধী কর্মসূচিতে তিনি একথা বলেন। অনুষ্ঠান শেষে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও সচেতনতামূলক বক্স বিতরণ করা হয়। পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে সরকারি পরিষেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও অভিগম্যতা শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে 10টি জেলার 33 স্থানীয় নাগরিক সংগঠন অংশগ্রহণ করে। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ক্রিশ্চিয়ান এইড, মানুষের জন্য ফাউন্ডেশন, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও স্থানীয় নাগরিক সংগঠনের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই আয়োজনে প্রথমার্ধের অনুষ্ঠান সঞ্চালনা করেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের প্রধান নির্বাহী জিনাতারা হক। স্বাগত বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী। উপস্থিত ছিলেন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হোসেন। দ্বিতীয়ার্ধে উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তরিকুল আলম সহ অনেকে। প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক সাংবাদিকতা ফেলোশিপ সম্পন্ন করার জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ের 16 জন সাংবাদিককে সনদ ও স্মারক দেওয়া হয়।
খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ, ন্যায়সঙ্গত ও টেকসই ভবিষ্যতের সন্ধানে শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ বার্ষিকের আয়োজনে শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ সংলাপ অনুষ্ঠিত হয়। গ্রিন কোয়ালিশন সবুজ সংহতি জেলা কমিটির সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিশ্বকাপে খেলার উজ্জ্বল সম্ভাবনা আছে বাংলাদেশেরও, তবে দক্ষ স্ট্রাইকারের অভাব, ক্লাবগুলোর অসুস্থ প্রতিযোগিতা ও ফুটবল শুধু ঢাকা শহর কেন্দ্রিক হওয়ায় শুধু স্বপ্নই দেখে যেতে হচ্ছে, বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। বিশ্বকাপ খেলা দেখতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন তিনি। নিউ ইয়র্কে জামালকে সংবর্ধনা দিয়েছে স্পোর্টস মিডিয়া প্ল্যাটফর্ম গেমপ্লিফাই। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন মানিক মাহমুদ। বিশ্বকাপের দেশে বিশ্বকাপের খেলা দেখতে এসেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। নিউ ইয়র্কে যোগ দেন স্পোর্টস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গেমপ্লিফাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে। প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন জামাল। ব্রাজিল ফ্যান, আর্জেন্টিনা ফ্যান, ওরা নিজে ট্রোল করে, প্যান্ডা করে, গালিও দেয় মাঝে মাঝে। সো আমি এটা খুব লাইক করি, আমি খুব এনজয় করি। ব্রাজিলের সমর্থক জামাল হিউস্টনে দেখবেন প্রিয় দলের খেলা। কেপ ভার্দের মতো ছোট দেশ বিশ্বকাপে খেলছে, তাদের ফুটবলাররা নিয়মিত ইউরোপিয়ান লিগে খেলে। হামজা সমিতদের সাথে আরও ভালো মানের বিদেশি যুক্ত হলে বাংলাদেশকে ভবিষ্যতে দেখা যেতে পারে বিশ্বকাপে, মনে করেন জামাল। মেবি নট নেক্সট ওয়ার্ল্ড কাপ, মেবি উইদিন 20 বছর। সো আশা করি বাংলাদেশ ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবে। তবে ঘরোয়া ফুটবলে সেরা হতে ক্লাবগুলোর ফরওয়ার্ড লাইনে শুধু বিদেশিদের প্রাধান্য থাকায় ভুগছে বাংলাদেশ। তৈরি হচ্ছে না কোনো দক্ষ স্ট্রাইকার, এটাই ফুটবল অগ্রগতির অন্তরায়। এটা সরকার প্রবলেম নয়, এটা ক্লাবের প্রবলেম। ক্লাব অনেক বলতে পারে মিডিয়ার সামনে এইটা নাই সেটা নাই, বাট আপনি দেখেন মোহামেডান এত বড় ক্লাব। আমি নিজে কলকাতা মোহামেডানে খেলছি ইন ইন্ডিয়া, বাট ওরা নিজে স্টেডিয়াম আছে, নিজে ট্রেনিং ফেসিলিটিস আছে, বাট ঢাকা মোহামেডান। সাবেক কোচ হাভিয়ার কাবরেরা দলের অবনতি করেছেন, সেখান থেকে উত্তরণের চেষ্টা করছেন নতুন কোচ টমাস ডুলি। তার প্রমাণ ইউরোপের মাটিতে সান মারিনোর বিপক্ষে জিতেছে বাংলাদেশ, বলেন JB6। আগের কোচ ছিল, উনি আসলে প্রফেশনাল ফুটবল প্লেয়ার ছিল না। সো there's a big difference when a professional coach যারা আগে প্রফেশনাল প্লেয়ার ছিল and a coach who never had the experience of playing. So there's a big difference there. বিশ্বকাপে কেপ ভার্দেকে নিয়ে বাজি জামালের। বাংলাদেশে দেশে ও বিদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের বাংলাদেশি সমর্থকদের অম্লমধুর তর্ক বিতর্ক উপভোগ করেন তিনি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, যুক্তরাষ্ট্র। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। অন্তর্বর্তী সরকারের সময় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংস্কারের বিষয়ে প্রতারণা করেছে সরকার, অভিযোগ বিরোধী দলের। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 পুলিশের মৃত্যুদণ্ড, অন্য দুজনের 20 বছরের কারাদণ্ড। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে তুরাগ নদীতে পড়ে 7 জনের মৃত্যুর তথ্য ভিত্তিহীন, নৌকা ভ্রমণে গিয়ে মারা গেছে 2 জন, দাবি পুলিশের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টা দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।